আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে বুঝতে পারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলেন আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকে নতুন একটি ঘটনা আপনাদের মাঝে প্রকাশ করব। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। ঘটনাটি কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেইভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াতে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আব্দুল আলিম আপনাদের মাঝে একটি ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি আমার বন্ধুর সঙ্গে ঘটে গিয়েছিল। আমি প্রথমত ঘটনার কিছুই জানতাম না। তারপরে আমার বন্ধুর ক্যামেরায় যেসব কিছু ধরা পড়ে সেগুলা হয়তো আমি দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। আমি আমার বন্ধুকে অনেক ভালোবাসতাম, কারণ আমার বন্ধু একমাত্র ছিল যে সে আমার সমস্ত সুখে দুঃখে পাশে থাকত। যাই হোক, তার মৃত্যুতে আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। আরেকটি কথা তো বলতে ভুলেই গিয়েছি। আমার বন্ধুর নাম মোহাম্মদ মাসুদ রানা, সবাই তাকে মাসুদ বলে ডাকে। মাসুদ একজন মোটর বাইক রাইডার। তার ছোট্ট একটি ফেসবুক পেজ আছে। সে মোটর বাইকের পাশাপাশি তার ফেসবুক পেজেও কাজ করত। সারাদিনে মাসুদ যে কাজগুলো করত তার ছোট্ট একটি ভিডিও বানিয়ে তার ফেসবুক পেজে আপলোড করত। আমরা যাকে বলি মোটর ব্লগার। যাই হোক, আমার বন্ধু মাসুদ সেই দিনও এই সব কিছু রেকর্ড করে। সে রেকর্ডের মাঝে মাঝে যে কথাগুলো ঠিক যেভাবে বলেছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করব। আর কিছু ভিডিওতে দেখে আমি এগুলাও ঠিক ওর মতোই আপনাদের মাঝে প্রকাশ করব। যদি ও বেঁচে থাকতো তাইলে ঠিক যেইভাবে আপনাকে বলতো আমি ঠিক ওইভাবে আপনাকে বলবো। যেমন আমার সঙ্গে যদি ঘটনাগুলো ঘটে যেত তাইলে আমি ঠিক যেইভাবে আপনাদের মাঝে বলতাম এখনও ঠিক ওইভাবেই আপনাদেরকে আমি সব ঘটনা খুলে বলবো। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। সাল 2024 ডিসেম্বর মাস। খুব একটা ভাড়া নেই। আজকের দিনটা প্রায় আমার বসে বসে কাটিয়ে দিয়েছি। 2-3টা টিপ পেয়েছিলাম। আমি চিন্তা ভাবনা করতেছি এখন বাড়িতে যাব। ঠান্ডার রাত, চতুর্দিকে ঘন কুয়াশা দিয়ে ঢেকে আছে। এই রাত্রেবেলা কি করব বুঝতে পারি না। মনে মনে ভাবতেছি আমি এখন বাড়িতে যাব। সারাদিন খুব একটা টিপ পাইনি, যার কারণে আর রোডে থাকতে ইচ্ছে করতেছে না। আমি আমার বাইকটি স্টার্ট দিয়ে সামনে দিকে এগোতে লাগলাম। কিছু দূর যেতে একটি নির্জন এলাকা। রাস্তার মাঝ বরাবর একটি মহিলা দাঁড়িয়ে আছে। আমি মহিলাটি কাছে যেয়ে গাড়িটি ব্রেক মারলাম। মহিলাটি ভাঙা কণ্ঠে আমাকে বলতেছে, ভাইয়া আপনি কি যাবেন? আমি বললাম, কোথায় যাবেন আপনি? মেয়েটি আমাকে বলল, আমি যাব বগুড়া। আমি প্রথমে যেতে রাজি হইনি। পরবর্তীতে আমাকে কিছু বেশি ভাড়ার অফার করলো। আমার আগামীকাল কিস্তি, যার কারণে আমার তো যেতেই হবে, তার উপরে বেশি ভাড়া। এই অফারটা তো আমি ছেড়ে দিব না। আমিও যেতে রাজি হলাম। মহিলাটিকে আমার গাড়িতে উঠিয়ে নিলাম। গাড়িটা স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে সামনে দিকে এগোতে লাগলাম। মেয়েটির দিকে আমি আগে খেয়াল করে নিই। কিছুক্ষণ পরে মেয়েটির দিকে খেয়াল করলাম। আমার লুকিং গ্লাস দিয়ে দেখলাম মেয়েটির শরীরে একটি জামা।
এত ঠান্ডা, আমি তো শরীরে জ্যাকেট পরে আছি, তারপরে আমার প্রচণ্ড ঠান্ডা করতেছে। মেয়েটির তো কোনো হেল গরম নাই, মেয়েটি কি ঠান্ডা করতেছে না? আমি মেয়েটিকে কিছু জিজ্ঞাসা করতে পারতেছি না। 1-1.5 ঘন্টা পরে মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু, আপনি কোথায় যাবেন? মেয়েটি আমাকে বলল, আমি তো বললাম বগুড়া যাব। আমি মেয়েটিকে বললাম, বগুড়া কোন জায়গায় যাবেন? মেয়েটি আমাকে বলল, বগুড়া গাবতলীতে। আমি মেয়েটিকে আর কিছু জিজ্ঞাসা করলাম না, সামনে দিকে এগোতে লাগলাম। কুয়াশার রাত, পুরো রাস্তা জুড়ে যেন শুধুই কুয়াশায়। সামনে একটি গাড়ি এলেও ঠিক মতো দেখা যাচ্ছে না। আমি মোটরসাইকেল খুব একটা স্পিডেও টানতেছি না, আস্তে আস্তে যাচ্ছি। গাড়িটি নিয়ে আমি বগুড়ার ভিতরে ঢুকে পড়লাম। বগুড়ার বিখ্যাত ফুড ভিলেজ হোটেলে আমি গাড়িটা থামাই। থামিয়ে মেয়েটিকে বললাম, আপনি কিছু খেয়ে নিতে পারেন। মেয়েটি আমাকে বলল, না আমি কিছু খাবো না। আমি বললাম, তাহলে এখানে কিছুক্ষণ একটু দাঁড়ান, আমি ভেতর থেকে কিছু একটা খেয়ে আসি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে যান। আমি চলে গেলাম হোটেলের ভিতরে, যে হালকা পাতলা কিছু খেয়ে আবার গাড়ি কাছে চলে আসি। মেয়েটি দেখে দেখলাম গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। এত দূর পর্যন্ত এসেছি, মেয়েটির চেহারাটা আমি এখনো দেখতে পারিনি। আমি মেয়েটিকে গাড়িতে বসিয়ে নিয়ে আবারও গাড়ি টান দিলাম। গাড়ি নিয়ে এলাম বগুড়া গাবতলীতে। গাবতলীতে এসে বাজে আমার প্রায় রাত 3:30টার। মেয়েটিকে বললাম, আপনি কোথায় নামবেন? মেয়েটি আমাকে বলল, হালিমপুর গ্রামে। আমার গন্তব্য এখন হালিমপুর গ্রাম। মেয়েটিকে বললাম, এই গ্রামের নাম তো আমি আগে কখনো শুনিনি। মেয়েটি আমাকে বলল, আপনার শোনার কোনো দরকার নেই, আপনি শুধু যেতে থাকেন, আমি আপনাকে বলবো কোথায় যেতে হবে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি মেয়েটিকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গাবতলী স্ট্যান্ড থেকে বেশ কিছুটা ভেতরে প্রবেশ করলাম। নির্জন একটি গ্রাম। গ্রামটির ভেতরে ঢুকতে যেন আমার শরীরটা কেঁপে উঠল। আমার পুরো শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি মেয়েটিকে বললাম, আপনি এই গ্রামে নামবেন? আমাকে বলল, হ্যাঁ, আমাকে একটু ভেতর দিকে এগিয়ে রেখে আসেন। আমি মেয়েকে বললাম, আচ্ছা ঠিক আছে চলুন। ঠান্ডার রাত, চতুর্মুখে ঘন কুয়াশা দিয়ে ঢেকে আছে। ঝিঝি পোকার সাউন্ডগুলো আমার কানের পাশে বেজে উঠতেছে। শুধু তাই না, গ্রামটির মাঝ বরাবর যেতেই চতুর্দিক থেকে যেন শিয়ালের ডাক ভেসে আসতে লাগলো। আমি তো ভয় পেলাম, মনে মনে চিন্তা করতেছি, জানি না এখান থেকে কখন বেরোতে পারবো। এর ভিতরেই পিছন থেকে মেয়েটি ভাঙা কণ্ঠে আমাকে যেই কথাটি বলল, এটা শোনার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়েটি আমাকে বলল, ভাইয়া, আপনি কি মরতে এসেছেন? কথাটা শুনে যেন আমি থমকে গেলাম। গাড়িটা জায়গায় ব্রেক করলাম। মেয়েটির কথাগুলো শুনে আমার সারা শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। আমি ভয়ে ভয়ে মেয়েটিকে বললাম, কি 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 বললে তুমি? মেয়েটি আবারও আমাকে বলল, আপনি কি এখানে মরতে এসেছেন? মেয়েটিকে আমি বললাম, এসব তুমি কি 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 বলো? মরতে কেন আসবো? তুমি তো আমাকে এখানে নিয়ে এসেছো। মেয়েটি আমাকে দেখে রহস্যময় একটি হাসি দিয়ে উঠল। হাসি দিয়ে মেয়েটি আমার গলাটি চেপে ধরল। আমি আর কথা বলতে পারতেছি না।
আমার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসতে লাগলো। মেয়েটিকে আমি বারবার বলতেছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? মেয়েটি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার চোখ পড়ল মেয়েটির পায়ের দিকে। মেয়েটি যেন শূন্যে ভেসে আছে। মেয়েটির শূন্যে ভেসে থাকা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওখান থেকে উঠে দৌড়িয়ে পালানোর চেষ্টা করি। সামনে দিকে কিছু দূর দৌড়ে যেতেই মেয়েটি যেন আচমকা আমার সামনে এসে দাঁড়ায়। মেয়েটি আচমকায় আমার সঙ্গে এই ব্যবহারগুলো কেন করতেছে, আর মেয়েটি শূন্যে বা কিভাবে বেঁচে আছে, সব কিছু মাসুমের ক্যামেরা রেকর্ড হচ্ছে। যাই হোক, আমি আবার ঘটনায় চলে যাই। মাসুম খুবই ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠল। চিৎকার দিয়ে উঠেই ওখান থেকে দৌড়িয়ে আবারও পালাতে লাগলো। মেয়েটি আচমকা আবারও তার সামনে এসে দাঁড়ায়। মাসুম হাত জোর করে অনুরোধ করতেছে, আমাকে ছেড়ে দাও, আমি এখানে আর কখনো আসবো না, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে কেন মারতেছ? মেয়েটি আবারও আচমকা রহস্যময় হাসিতে উঠল। উঠে বলতেছে, তোর মৃত্যুর কারণটা কি তুই নিজেও জানিস না? আমি জানি তোকে কেন মারব। আমি মেয়েটিকে বললাম, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে কেন মারতে চাও? মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, তোর সব থেকে বড় ভুল কি জানিস? লোভ। তুই লোভ করেছিস। জানিস না লোভে পাপ, পাপে মৃত্যু। তোর সব থেকে বড় ভুল লোভ করা। তুই লোভ করেছিস, তাই তোকে লোভের শাস্তি পেতেই হবে। মেয়েটির কথা শুনে আমি যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটির এখন পর্যন্ত আমি মুখটাও দেখতে পারিনি। মেয়েটিকে বললাম, আমি এখান থেকে চলে যাব, আর কখনো এই অঞ্চলেও আসবো না। শুধু তাই না, আমি বাইক রাইডারের কাজটাও ছেড়ে দিব। আমি এই পদে আর কোনোদিনও আসবো না, তুমি আমাকে ছেড়ে দাও। মেয়েটি আমাকে বলল, তুই আমার হাত থেকে বাঁচলে তো বাইক রাইডার করবি? তোকে তো মরতে হবে, তোকে কেউই বাঁচাতে পারবে না। তুই আজকে ঠিকই মরবি, আমার হাতে মরবি। তুই লোভ করেছিস, লোভের শাস্তি তোকে পেতেই হবে। লোভ যে কত বড় ভয়ানক জিনিস, এটা তুই আজকে বুঝতে পারবি। মেয়েটির কথাগুলো শুনে যেন আমার সারা শরীরটা শিঁড়ে উঠেছে। আমি ভেবে নিয়েছি আমি আর বাঁচব না, আমাকে আর কেউই বাঁচাতে পারবে না। আমি কি করব বুঝতে পারি না, আমি পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছি না। এমন মুহূর্তে আমার বন্ধু মাসুম আমাকে যে একটি কথা বলেছে, সেটা শুনে যেন আমার কলেজাটা কেঁপে উঠেছে। আমার বন্ধু এত কষ্ট পেয়ে মারা গিয়েছে, সেটা একমাত্র আমার বন্ধু আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বন্ধু একটি বার্তা দিয়ে গিয়েছিল। আমার বন্ধু বলেছে, আমি জানি এই ক্যামেরাটি আমার বন্ধুরা, বাবার আত্মীয় স্বজন কেউ তো একজন হাতে পাবে। ক্যামেরাটি যারই হাতে যাক, অবশ্যই আপনারা ক্যামেরাটি আমার বন্ধু আলিমের কাছে দিয়ে দিবেন। আমার আলিমের জন্য রেখে যাওয়া ছোট্ট একটি উপহার আমার এই ক্যামেরাটি। আমার বন্ধু আমাকে টাকা দিয়েছিল এই ক্যামেরাটি কেনার জন্য।
আমার এই ক্যামেরাটি আমার বন্ধুর টাকাই কেনা। আমি হয়তোবা আর বাঁচব না। আমার বন্ধুকে আমি শেষে একটি কথা বলে যাচ্ছি, বন্ধুরে, আমি তোকে অনেক ভালোবাসি। আমি জানি আজ থেকে তুই একা হয়ে গেলি। হয়তোবা আমি তোর কাছে ক্ষমা চাইতে পারলাম না, কারণ আমি অনেক হয়তোবা খারাপ ব্যবহার করেছি তোর সঙ্গে। তুই মনে কোনো কষ্ট রাখবি না, আমাকে মাফ করে দিস বন্ধু। এসব কথা বলেই আমার বন্ধু চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। ক্যামেরাটি উঠতে যেয়ে পড়ে এক জায়গায়, ওখান থেকে রেকর্ড হচ্ছে। মেয়েটি লাফিয়ে এসে আমার বন্ধুর বুকে একটি থাবা বসিয়ে দেয়। থাবাটি বসিয়ে দিয়েই আমার বন্ধুর বুকের ভিতর থেকে কলিজাটি বের করে নিয়ে আসে। আমি জানি না আমার বন্ধু কতটা কষ্ট পেয়েছে, এতটা ভয়ানক মৃত্যু যাতে আর কারো না হয়। আমার বন্ধু খুবই জোরে চিৎকার দিয়ে ওঠে, তার চিৎকারে যেন পুরো এলাকাটা কেঁপে ওঠে। তারপরেও কেউ শুনতে পায়নি আমার বন্ধুর চিৎকার। আমার বন্ধু এত কষ্ট পেয়েছে, বিশ্বাস করুন, আমি যদি ওখানে থাকতাম হয়তো আমি ভয়ে মরে যেতাম। আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। হঠাৎ করে সে সময় আমার ফোনে একটি SMS আসে। SMS-টি আর কারো মোবাইল থেকে না, আমার বন্ধু মাসুদের মোবাইল থেকে। আমি এত রাত্রেবেলা আমার বন্ধুর SMS দেখে একটু অস্বাভাবিক মনে করলাম, কারণ আমার বন্ধু এত রাতে আমাকে কখনো মেসেজ দেয়নি। আমি মেসেজটি ওপেন করলাম। মেসেজে যেটা লেখা ছিল এটা হয়তো আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মেসেজে লেখা, তোর বন্ধু আর বেঁচে নেই, শুধু এটুকুই লেখা, আর এর সাথে একটি লোকেশনও দেওয়া আছে। আমি লোকেশনটা ভেতরে প্রবেশ করলাম, দেখলাম বগুড়া জেলা গাবতলী থানার হালিমপুর নামের একটি গ্রামের লোকেশন দেখাচ্ছে। আমি আমার বন্ধুকে ফোন দিলাম, আমার বন্ধু ফোনটি রিসিভ করলো না। 3 থেকে 4 বার আমার বন্ধুকে ফোন দিলাম, আমার বন্ধু একবারও ফোনটি রিসিভ করলো না। আমি তো ভয় পেলাম, জানি না আমার বন্ধুর সঙ্গে কি হয়ে গিয়েছে। খুবই দ্রুত আমি আমার বন্ধুর মাসুদের বাবা মাকে ফোন দিয়ে জানিয়ে দিই। মাসুদের বাবা মা খুবই দ্রুত আমার সঙ্গে দেখা করে। আমি আমার বন্ধুর বাবা মাকে নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিই। বগুড়ায় আস্তে আস্তে আমাদের প্রায় তখন বাজে সকাল 9টা বা 9:30 মতো। আমরা হালিমপুর গ্রামে পৌঁছে যাই। এক জায়গায় দেখলাম অনেক লোকের ভিড়। লোকদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বলল এখানে একটি দুর্ঘটনা হয়েছে। আমি খুব একটা অস্বাভাবিক মনে করলাম না, আমি ভেবেছিলাম হয়তোবা অন্য কারো দুর্ঘটনা। আবার আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমার বন্ধুর মোবাইল থেকে এখানকার লোকেশনে দেয়া ছিল। আমি তো ভয় পেলাম, না জানি আমার বন্ধুর কিছু হয়ে গিয়েছে এখানে। আমি আমার বন্ধু মাসুদের ছবিটা দেখাইলাম। লোকজন চিনতে পেরেছে, বলল যে হ্যাঁ এই লোকটাই। আমি লোকজনকে বললাম আমার বন্ধু কোথায় আছে, আমাকে বলল থানায়। আমরা খুবই দ্রুত থানায় যোগাযোগ করি, থানা থেকে লাশটি দেখতে যাই। আমার বন্ধুর মুখ থেকে যখনই কাপড়টা সরিয়ে নিয়েছে, আমি মনে হয় আর দাঁড়িয়ে থাকতে পারি না।
আমার বন্ধুর মুখটা দেখা মাত্রই আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছে। আমি আমার বন্ধুকে ধরে চিৎকার করে কান্না করতে লাগলাম। আমার একমাত্র বন্ধু, সেও আজ আমাকে ছেড়ে চলে গেল। আমি আর কাকে নিয়ে বাঁচবো? আমার তো আগে পিছে কেউ নেই আমার বন্ধু ছাড়া। সেই বন্ধুটাকে হারিয়ে ফেললাম। আমি এখন আর কাকে নিয়ে থাকবো, কার সঙ্গে কথা বলবো? আমি পুলিশকে বললাম, স্যার আমার বন্ধুর গাড়ি কোথায়? পুলিশ গাড়ি আর ক্যামেরা সহ আমাকে বুঝিয়ে দিল। ওগুলো নিয়ে আমার বন্ধু মাসুদের লাশ নিয়ে আমি বাড়িতে চলে যাই। আমার বন্ধুর বুকটা দেখে আমি যেন আর দাঁড়িয়ে থাকতে পারি না। খুবই দ্রুত আমার বন্ধুকে নিয়ে আমরা চলে আসি আমাদের বাড়িতে। আমার বন্ধুর লাশটা খুবই দ্রুতই দাফন করে দিই। দাফন করে দিয়ে আমি আমার বন্ধুর ক্যামেরাটা চেক করলাম, আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখে আমার মাথাটি যেন ঘুরে গিয়েছে। এত ভয়ানকভাবে আমার বন্ধুকে মেরেছে, বিশ্বাস করবেন না এতটা ভয়ানকভাবে যে কাউকে মারতে পারে আমি এটা প্রথমবার দেখলাম। যাই হোক, আমার ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করলাম। জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাইলে অবশ্যই ভাই সবার মাঝে শেয়ার করে দিবেন, আর আমার বন্ধুর জন্য দোয়া করবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। শোন ভাই, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। যাই হোক, আলিম ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। সত্যি বলতে ঘটনাটি আমি যখন রেকর্ড করি তখন আমার সারা শরীরটা যেন কেঁপে উঠেছে। বিশেষ করে যে সময়ে মাসুদের বুকের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে কলেজাটা বের করে নিয়েছে, সেই সময়টাতে আমার মনে হয় বেশি খারাপ লেগেছে। কারণ এটা আমি মোবাইলে পড়তেছি আর রেকর্ড করতেছি, তাই আমার এই অবস্থা। আর আলিম ভাই যে ঘটনাটা নিজ চোখে তার ক্যামেরায় দেখেছে, জানি না তখন তার কি অবস্থা হয়েছে। আমরা এর আগেও একটি ঘটনা পেয়েছিলাম, সেই ঘটনাটির সঙ্গে এই ঘটনাটার কিছুটা মিল আছে। মিলটা কোন জায়গায়? এই ছেলেটি মাসুদ, তারও বুকের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে কলেজাটা ছিঁড়ে নিয়ে এসেছে। ঠিক সেম কাহিনী ওই ঘটনাটিতেও ছিল। সেই ঘটনাটিতেও একইভাবে সেই লোকের বুকের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে কলেজাটা বের করে নিয়ে এসেছিল। বিষয়টা খুবই ভয়ানক ছিল। তবে ওই ঘটনাটি এই ঘটনাটি থেকেও অনেক ভয়ানক। সেই ঘটনাটি যারা শুনেছে তারা অবশ্যই জানেন ঘটনাটি কতটা ভয়ানক ছিল। যাই হোক, সেই গল্পটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা দেখে আসবেন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সবাই দেখে নেবেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে শেয়ার করে দিবেন, আমরা অন্যদেরকে ঘটনাটি শোনানোর চেষ্টা করব। যাই হোক, আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaari008@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমি আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608।
5608 আমাদের ইমেল অ্যাড্রেস ভূতের বাড়ি 00@gmail.com। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, গল্পটি অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি আর গল্পটি বড় করব না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।